আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। তো আমরা লাস্ট ক্লাসে যেখানে শেষ করছি আজকে সেখান থেকে শুরু করব। হ্যাঁ, আমরা কোনটা করব আজকে, ওই যে রিলেশনশিপটা পড়বো আজকে আমরা, ঠিক আছে? তো এই রিলেশনশিপ মানে কিন্তু অন্য রিলেশনশিপ না রে পাগলা, তোরা তো এবার মানুষ হবে না। এটা মানে হচ্ছে ওই যে আমার ডেটা টেবিলদের মধ্যকার রিলেশনশিপ বা সম্পর্ক, স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা কি, এই জিনিসটা খায় নাকি মাথায় দেয়, ওটাই আমরা দেখার চেষ্টা করবো, স্যার। এখন এই যে রিলেশনশিপটা কি, রিলেশনশিপটা হলো ওই যে আমার একটা ডাটাবেসে তো আমার কয়েকটা টেবিল থাকতে পারে, তাই না? আচ্ছা, এই কয়েকটা টেবিলের মধ্যে আমি যদি রিলেশন করতে পারি, ওটাকে আমি কি বলবো? ডেটাবেস রিলেশন, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হইলো যে আমি রিলেশন করবো কার মধ্যে? মনে করবেন স্যার রিলেশন হয় রেকর্ড টু রেকর্ড। দেখেন লিখে দিছি, আমার রিলেশন গুলো হয় কার সাথে? একটা টেবিলের রেকর্ডের সাথে আরেকটা টেবিলের রেকর্ডের রিলেশন হয়। কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা, গ্রেট। তো এইটুকু বুঝলাম যে আমার রিলেশনশিপটা হবে রেকর্ড টু রেকর্ড। রিলেশন হয় মূলত কার মধ্যে? রেকর্ডের মধ্যে। এই লাইনটা স্যার লিখে রাখেন 10টা স্টার দিয়ে। রিলেশন হয় রেকর্ডের মধ্যে। এবং আমার রিলেশনশিপের সংজ্ঞাটা যদি বলতে চাই, একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের এটার সম্পর্ককে ডেটাবেজ রিলেশন বলে। তো এটা আমার সংজ্ঞা হয়ে গেল, সংজ্ঞা লিখে নিতে পারেন। একটা জিনিস মনে রাখবেন যে 1970 সালে ইএফ কট রিলেশনশিপ পদ্ধতির প্রবর্তন করেন। এটা একটু স্যার আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তোমার 1970 সালে ইএফ কট এই রিলেশনশিপটা কি করে? প্রবর্তন করে আর কি। হ্যাঁ, রিলেশনশিপের পদ্ধতি প্রবর্তন করেন। আচ্ছা, গ্রেট, গেল এটা। তো এখন এই যে আমাদের সাথে রিলেশনশিপ যে হবে, অনেক ধরনের রিলেশনশিপ আছে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি। ওখানে যাচ্ছি আমরা, তার আগে এই যে রিলেশনের একটা শর্ত আছে আর কি। হ্যাঁ, শর্ত কি? শর্ত হলো স্যার, আমি একটু তোমাকে মুখে বলি, এখন ভালো মতো বুঝবা না, উদাহরণ দেখালে ভালো মতো বুঝবা। তো এখানে শর্ত হলো যে তোমার একটা কমন ফিল থাকতে হবে, যে আমি যে দুটো টেবিলের মধ্যে রিলেশন করব, এদের মধ্যে অবশ্যই 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 একটা কমন ফিল্ড থাকতে হবে। কি থাকতে হবে? একটা কমন ফিল্ড, মানে দুইজনেরই ফিল্ড একটা সেম হইতে হবে। যেই ফিল্ডে কিনা স্যার নাম, ডেটা টাইপ, সাইজ সব কি হবে? একই হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো, তোমার এই যে দেন কি করতে হবে? দেন আমার একটা প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। কি থাকতে হবে? একটা প্রাইমারি কি ফিল্ড, যেইটা দিয়ে কি অদ্বিতীয়ভাবে ওই টেবিলকে শনাক্ত করা যাবে। হ্যাঁ, আচ্ছা, তো এই দুইটা মেইনলি আমাদের থাকা লাগে। তো এই দুটো আগেই বললাম যে দুটো টেবিলের মধ্যে কমন ফিল্ড থাকতে হবে, আর কি থাকতে হবে? আমার একটি প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। ওকে, আচ্ছা, তো এই দুটো এখন ভালো মতো বুঝবো না, একটু উদাহরণে যাবো যখন একটু পরে, তখন ভালো মতো বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তো ওই যে আমাদের রেকর্ড তো অনেক প্রকার হইতে পারে, মানে রেকর্ড বলতে সরি কি বলি, রিলেশনশিপ। আমাদের রিলেশনশিপ তো অনেক প্রকার হইতে পারে। প্রথমটা কি? ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান রিলেশন। যেমন ধরো একটা কার কোম্পানি, ও একটাই কার মডেল বানাবে, যেমন ধরো ল্যাম্বরগিনি সবসময় ল্যাম্বরগিনি মডেলেরই গাড়ি বানাবে, সো ওয়ান টু ওয়ান রিলেশন। হ্যাঁ, আচ্ছা, এছাড়াও আমাদের যেটা আছে সেটা হলো তোমার ওয়ান টু মেনি রিলেশন। একটা হলো ওয়ান টু ওয়ান, সেকেন্ড হলো কি ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি মানে কি? দেখো, একজন ডাক্তার কিন্তু অনেকগুলা পেশেন্ট দেখে একদিনে। তো তার মানে এই যে আমার ডাক্তার কি করতেছে? একদিনে অনেকগুলা পেশেন্ট দেখতেছে। এই জিনিসটাকে আমরা বলবো ওয়ান টু মেনি। কি বুঝতে পারছো? একজন ডাক্তার অনেকগুলো রোগী দেখতেছে। আমি যদি উল্টা ভাবে চিন্তা করি, একজন পেশেন্ট, হ্যাঁ আমি বলতে পারি ধরো একজন পেশেন্ট, ধরো যে তুমি একজন ডাক্তারের কাছে গেলা, তাকে ভালো লাগলো না, অন্য একটা ডাক্তারের কাছে গেলা, ঠিক আছে? এরপর অন্য একটা ডাক্তারের কাছে গেলা, এরপর অন্য একটা ডাক্তারের কাছে গেলা। এক্ষেত্রেও কিন্তু আমার কি আসে? দেখো, একজন পেশেন্ট, অনেকজন ডাক্তার, সো এটা কি হচ্ছে? ওয়ান টু মেনি হচ্ছে। দেন আমি যদি একটু উল্টা ভাবে চিন্তা করি স্যার, এই যে অনেকগুলা পেশেন্ট, অনেকগুলা পেশেন্ট দেখাচ্ছে কাকে? একজন ডাক্তারকেই দেখাচ্ছে। এই যে অনেকজন মানুষ দেখাচ্ছে কাকে? একজনকে। তো এই যে আমি যখন এখান থেকে এখানে আসবো, আমি বলতে পারবো দিস ইজ মেনি টু ওয়ান রিলেশন। মানে পেশেন্ট বসাবো আগে, ডাক্তার বসাবো পরে। মানে অনেকগুলা পেশেন্ট, ধরো এই যে আমার অনেকগুলা পেশেন্ট, অনেকগুলা পেশেন্ট, অনেকগুলা পেশেন্ট একজন ডাক্তারকেই দেখাচ্ছে। তো এটা কি হলো? অনেকগুলো পেশেন্ট মানে মেনি পেশেন্ট দেখাচ্ছে একজন ডাক্তারকে, সো মেনি টু ওয়ান। কি বুঝতে পারছো? আচ্ছা, তো এগুলো কি আমরা তো দেখবোই, আসলে তোমার টেবিল তো দেখাবোই, এখানে জাস্ট নর্মাল ধারণা দিচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর স্যার আমার যেটা আছে সেটা হলো এই যে মেনি টু মেনি রিলেশন। যেমন ধরো একজন স্টুডেন্টকে অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়,
বুঝো স্যার, কিন্তু একজন স্টুডেন্টকে অনেকগুলো সাবজেক্ট পড়তে হবে। তুমি সায়েন্স স্টুডেন্ট হলে তোমাকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি পড়তে হবে। দেন একইভাবে একটা সাবজেক্ট কিন্তু অনেকগুলো স্টুডেন্ট পড়ে। আইসিটি কমার্স স্টুডেন্ট পড়ে, সায়েন্সের স্টুডেন্ট পড়ে, আর্টস স্টুডেন্ট পড়ে। সো এই দেখো, সো এই যে স্টুডেন্ট, এই স্টুডেন্ট কিন্তু কি, স্টুডেন্ট কিন্তু অনেকগুলো সাবজেক্ট পড়তেছে, একইভাবে সাবজেক্ট আবার অনেকগুলো প্লাস আবার একই সাবজেক্ট অনেকগুলো স্টুডেন্ট পড়তেছে। সো এদের রিলেশনটা হচ্ছে মেনি টু মেনি। একটা সাবজেক্ট পড়তে একজন স্টুডেন্ট পড়তেছে অনেকগুলো সাবজেক্ট, এবং একটা সাবজেক্টই আবার অনেকগুলো ছাত্র পড়তেছে। সো এদের মধ্যকার রিলেশন হচ্ছে মেনি টু মেনি রিলেশন। এদের মধ্যকার রিলেশন হলো মেনি টু মেনি রিলেশন। স্যার বুঝতে পারছো? আচ্ছা, গ্রেট। এরপরে দেখো কি করব। আচ্ছা, সো ওয়ান টু ওয়ান মানে কি স্যার? ওয়ান টু ওয়ান মানে হচ্ছে, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি যে হচ্ছে তোমার কি থাকবে, আমার হচ্ছে তোমার ওয়ান টু ওয়ান মানে কি, আমার একটা টেবিলের সাথে অপর আরেকটা টেবিলেরই সম্পর্ক থাকবে, এক বা একাধিকের সম্পর্ক থাকবে না। ঠিক আছে, আমি যদি স্যার তোমাকে এটা ছোট একটা উদাহরণ দিয়ে দেখাইতে চাই, যেমন ধরো কি, এটা হচ্ছে একটা টেবিল, হ্যাঁ, এখানে আদিল, সায়েম, অন্তর। তোমরা যারা যারা হচ্ছে একটু ভালো মতো লক্ষ্য করছো তারা জানো এই হচ্ছে আদিল, সায়েম, অন্তর মানে কি। হচ্ছে আদিল আমাদের অ্যানিমেটর, সাহেব মানে তো আর অন্তর ভাইয়া তো আমাদের হচ্ছে, আমাদের অন্তর ভাইয়া তো হচ্ছে তোমাদের হচ্ছে প্রোগ্রামিং ক্লাস হচ্ছে নিবে, আর হচ্ছে আমাদের তো কন্টেন্ট হচ্ছে ডেভেলপ করছে কিন্তু অন্তর ভাই, হ্যাঁ। আর এই সাইডে ধরো ফোন নাম্বার টোন নাম্বার যাওয়াটাও আছে। তো এখন দেখো এই যে ওয়ান টু ওয়ান রিলেশন মানে কি, একটা টেবিলের সাথে অন্য একটা টেবিলের জাস্ট রিলেশন থাকবে। একটা টেবিলের হচ্ছে আমার একটা ফিল্ডের সাথে আবার সেকেন্ড টেবিলের আরেকটা ফিল্ডের কি থাকবে, রিলেশন থাকবে। এটাই হচ্ছে ওয়ান টু ওয়ান, তাই না? এই যে একটা টেবিল, এই ধরো আরেকটা টেবিল। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এমপ্লয়ি আইডি, প্রথম টেবিলের এমপ্লয়ি আইডি, দ্বিতীয় টেবিলের এমপ্লয়ি আইডি কি তোমার কি সেম? এই দেখো এদের মধ্যে দুটো টেবিলের মধ্যে কি আছে, একটা কমন ফিল্ড আছে। দেন আমার এখানকার এমপ্লয়ি আইডি, এখানকার এমপ্লয়ি আইডি, এগুলো কি, এগুলো হচ্ছে স্যার আমার প্রাইমারি কি। সো আমার এই যে রিলেশন তৈরি করার যে দুটো শর্ত ছিল, কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে এবং একটি ফিল্ডকে প্রাইমারি কি ফিল্ড হইতে হবে। তারা কি হইছে স্যার? আমাকে বলতো তারা কি হইছে? তারা কিন্তু হয়ে গেছে। তারা কি হইছে স্যার? তারা কিন্তু হয়ে গেছে স্যার। ঠিক আছে, আচ্ছা, গ্রেট। তো গেল এইটুকু, হ্যাঁ। আচ্ছা, তো ভালো কথা, এইটুকু গেছে। তো সামনে প্রসিড করি স্যার। এরপরে দেখো তোমার ওয়ান টু ওয়ান গেল, ওয়ান টু ওয়ান হচ্ছে আমরা বুঝে গেলাম। এরপরে মানে যে ওয়ান টু ওয়ান কি হবে, এই যে একটার সাথে একটা রিলেশন। সহজ কথা, একটা কি ফিল্ডের সাথে, একটা ফিল্ডের সাথে একটা ফিল্ডের রিলেশন। ঠিক আছে, আচ্ছা, বা একটা কলামের সাথে একটা কলামের রিলেশন। কি বললাম, রেকর্ড টু রেকর্ড কি হয় আমার, তোমার হচ্ছে রিলেশন হয়। দেখো একটা রেকর্ড আমার হচ্ছে যে এই যে তোমার হইতেছে যে আমার কি এই সাইডে হচ্ছে এমপ্লয় কি আদিল, এখানেও কি আদিলকেই বুঝাইছি। কি বুঝতে পারছো? এই দেখো এই যে আমার তোমার হচ্ছে ফিল্ড, ফিল্ড সেম আছে, দুইটাই হচ্ছে কি ফিল্ড। এটা হচ্ছে আমার কি তোমার প্রাইমারি কি ফিল্ড, এটা হচ্ছে প্রাইমারি কি ফিল্ড, হ্যাঁ। এই হলো কাহিনী। আচ্ছা, যাই হোক, তো গেল এটা। নেক্সট, ওয়ান টু ওয়ান রিলেশন বুঝলাম, মানে সহজ কথায় তুমি মনে রাখবা, আচ্ছা এই যে এই কলাম আর এই কলাম মিলছে, ওয়ান টু ওয়ান রিলেশন। এরপর স্যার ধরো আমি চাই ওয়ান টু মেনি রিলেশন। কি ওয়ান টু মেনি? ধরো স্যার এই যে আমাদের ধরো কাকলি ফার্নিচার, কি ফার্নিচার? কাকলি ফার্নিচার, ঠিক আছে। এবং ধরো যে এখানে একটা কি তোমার কাস্টমার আইডি দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, তো এখন এই যে এখানে যে কাস্টমার আছে, সে ধরো কি করছে, সে ধরো এখানে ধরো অর্ডার টেবিল আছে, সে অনেকগুলো অর্ডার দিছে, ধরো অনেকগুলো অর্ডার দিছে। এই দেখো কাস্টমার আইডি 1 2 3 4 5, সে কি করছে, অনেকগুলো অর্ডার দিছে। তো এটা হচ্ছে কাস্টমার টেবিল। আর এইখানে কি স্যার, এটা হচ্ছে স্যার আমার অর্ডার টেবিল, তিনটা অর্ডার টেবিল আছে এখানে, তিনটা অর্ডার টেবিল। তো এই দেখো এই যে আমার কাস্টমার টেবিলের সাথে অর্ডার টেবিলের তিনটার হচ্ছে কি আছে, রিলেশন আছে। এই দেখো যে কাস্টমার আইডি, এটা কি কি আমার আমার কি প্রাইমারি কি ফিল্ড, কাস্টমার আইডি কি প্রাইমারি কি ফিল্ড, ঠিক আছে। এবং এরা কি সেম, এখানেও কাস্টমার আইডি যেটা, এখানেও কাস্টমার আইডি সেটা। তো এই দেখো একজনের সাথে তিনজনের রিলেশন হয়েছে। তো এটাকে আমরা বলি ওয়ান টু মেনি রিলেশন। কি বুঝতে পারছো? আচ্ছা, গ্রেট। এখন আমার ওটারে কি বলে, আমি যদি উল্টা ভাবে চিন্তা করি, মানে আমি অর্ডার টেবিলটা যদি আগে দেই, কাস্টমার টেবিলে যদি আমি পরে দেই, তাহলে কি হবে, অনেকগুলো অর্ডার টেবিল হচ্ছে তোমার কাস্টমার টেবিলে যাবে। মানে তুমি নর্মাল চিন্তা করো, এটাকে ফ্লিপ করে দিবা, মানে এই পাঁচটাকে দিবা বাম সাইডে, কাস্টমার আইডি কে দিবা ডান সাইডে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, আমার এখন যেই রকম এই যে এরকম আছে না, এখন যেমন এই যে এভাবে যাচ্ছে, এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে মেনি।
এরপর তুমি কি করবা, যে সাদা যে কাস্টমার যে অর্ডার টেবিল যে আছে, তুমি অর্ডার টেবিল দিবা বাম সাইডে, ঠিক আছে? অর্ডার টেবিল বাম সাইডে, কাস্টমার টেবিল, কাস্টমার টেবিল, হ্যাঁ কাস্টমার টেবিল দিবা ডান সাইডে। তো তাহলে কি হবে, এই দেখো তোমার এই যে অনেকগুলো অর্ডার একটা কাস্টমারে নিচ্ছে, অনেকগুলো অর্ডার মানে কি মেনি, একটা কাস্টমার মানে কি ওয়ান, সো এইটা কিন্তু হয়ে যাবে মেনি টু ওয়ান কি, মেনি টু ওয়ান রিলেশন। কি বুঝতে পারছো, এখানে মেনি টু ওয়ান রিলেশন এখানে আলাদা করে দেখাই নাই, ঠিক আছে? আচ্ছা গ্রেট। তো এরপরে মেনি টু মেনি, ঠিক আছে, এরপর কি দিব, মেনি টু মেনি। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এখানে জিনিস খেয়াল করার আছে। তো এখানে মেনি টু মেনি মানে কি, মেনি টু মেনি মানে হলো এই যে দেখো তোমার, বুঝো কিন্তু স্যার, এই যে আমাদের এখানে যে কাস্টমার আইডির যে ব্যক্তি আছে এবং অর্ডার যে ডেট আছে, এইটা কিন্তু স্যার দেখো এদের সাথে পুরা ম্যাচ করে যায়, এদের সাথে কি করে যায়, এদের সাথে পুরা ম্যাচ করে যায়। যদিও উপরেরটার সাথেও ম্যাচ করতো, উপরেরটার সাথে ম্যাচ করতো, আমি ধরো স্যার এই তিনটা দেখাই না, যদিও চারটার সাথে ম্যাচ করে, আমার এই চারটার সাথে ম্যাচ করে, আমি এখানে এই তিনটা দেখাইছি আর কি, হ্যাঁ। আচ্ছা তো এই দেখো এই যে 5 6 7 8, এইটা তোমার কি করতেছে, এই যে আমার হচ্ছে এদের সাথে রিলেশন আছে, অ্যাকচুয়ালি হচ্ছে তুমি এটার সাথে লাগাই দিবা, ঠিক আছে? আচ্ছা তো এরপরে স্যার তোমার কি হবে, আবার দেখো এই যে আমার ডান দিকের টেবিলের সাথে এই যে এই একই ইউপিসি নাম্বার 3 কেসে আছে, এই একই ইউপিসি নাম্বার কি আছে তোমার 3 জায়গায় আছে। তো এই দেখো কি হচ্ছে ব্যাপারটা, এইখানে টেবিলের সাথে এই টেবিলের অনেকের রিলেশন আছে, খেয়াল করো কিন্তু, এই টেবিলের একজনের সাথে এই টেবিলের অনেকের রিলেশন আছে, তাই না? আবার দেখো এই টেবিলের একজনের সাথে এই টেবিলের অনেকের রিলেশন আছে। সো এইরকম যদি কোনো কেস আসে তখন আমরা যেটা করি, তখন আমরা যেটা বলি আর কি, এই যে মেনি টু মেনি রিলেশন, মেনি টু মেনি রিলেশন। তার মানে কি, প্রচুর রিলেশন, প্রচুর রিলেশন, হ্যাঁ জাস্ট লাইক প্লে বয়, কি বুঝছো, আমার মতো ভদ্রবা বুঝো নাই? তো এগুলোকে হচ্ছে মেনি টু মেনি রিলেশন বলো কি, মানে এই টেবিলের সাথে অনেকগুলার সম্পর্ক আছে, আরেক টেবিলের সাথে অনেকগুলো সম্পর্ক আছে, এগুলোকে বলা হয় মেনি টু মেনি রিলেশন, ঠিক আছে? আচ্ছা গ্রেট। সো এই যে আমার মেনি টু মেনি রিলেশন কি জিনিস সেটা স্যার আমরা হচ্ছে বুঝতে পারলাম। সো এই জিনিসগুলো পরীক্ষায় আসে, পরীক্ষায় তোমাকে টেবিল দিবে, এই যে আমি যে ফিগার গুলো দেখালাম ওরকমই একটা ফিগার টেবিল দিবে, একটা ফিগার টেবিল দিয়ে তোমাকে কি বলবে, ফিগার টেবিলে বলবে হ্যাঁ এখানে এখানে এটা হচ্ছে আমার কোন ধরনের রিলেশন আছে এখানে ব্যাখ্যা করো, এই হলো কাহিনী। আচ্ছা যাই হোক, এবং হচ্ছে দেখো তোমাদের যে রিলেশনের শর্তটা বলছিলাম, ওই শর্তটা হচ্ছে এখানে একবার লিখে দেওয়া, ওই যে আমার কমন ফিল্ড থাকতে হবে এবং যে কোনো একটা কি আমার প্রাইমারি কি ফিল্ড হতে হবে, আমার যে কোনো একটি প্রাইমারি কি ফিল্ড হইতে হবে ওই কমন ফিল্ডটা, ঠিক আছে? এই দুটো শর্ত হচ্ছে ইম্পর্টেন্ট রিলেশনশিপ তৈরির জন্য, এগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে, হ্যাঁ। এরপর স্যার ধরো যে আমাদের একটা জিনিস আছে, সেটা হলো স্যার তোমাদের হচ্ছে অনেকে জানতে চাও, ওই যে কর্পোরেট ডেটাবেস, একটা প্রতিষ্ঠানের হচ্ছে কি করতে হয়, যে প্রতিষ্ঠানের ডেটাবেস কিরকম হয় আসলে, ওই যে বৃহৎ এক বা একাধিক ব্যবসায়ী সত্তা নিয়ে কর্পোরেশন তৈরি হয়, যাদের অনেক বিভাগ এবং উপবিভাগ বিদ্যমান, কি বুঝতে পারছো, অনেক শাখা প্রশাখা বিদ্যমান আর কি, ঠিক আছে? তো এই যে এখানে হচ্ছে যে তোমার একদম কর্পোরেটে কি হয় না হয়, এই যে কয়েকজনের ধরো যে তোমার একটা টিম, তার আন্ডারে ধরো কিছু লোক থাকবে, তাদের আন্ডারে আবার আরো কিছু লোক, এভাবে করে প্রসিড করে আর কি, ঠিক আছে? আচ্ছা তো হচ্ছে গেল এটা। দেন এই যে এখানে হচ্ছে তোমার ধরো যে তোমার ধরো যে এই যে এখানে তোমাকে এটা আমরা দিয়ে দিলাম যে তোমার এই যে ডেটাবেসে কি কি থাকবে আসলে, বুঝতে পারছো? এই যে তোমাদের হচ্ছে এখানে এটা নর্মাল খালি দেখে যাও, এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য দরকার নাই, আমি তোমাদের জাস্ট দিছি তোদের একটা বোঝার জন্য, সবকিছু পরীক্ষার জন্য পড়তে হয় না, পরীক্ষার বাদেও তো আমাদের কিছু জানতে হয় না। জাস্ট এই যে দেখো আমাদের হচ্ছে কি, তোমার এমপ্লয়ি ডেটাবেসে কত কিছু থাকবে, ঠিক আছে, সব কিছু থাকে আর কি, হ্যাঁ। এই এমপ্লয়ি ডেটাবেসে কবে জয়েন করছে, কার জন্য কাজ করে, কোন কোম্পানির আন্ডারে কাজ করে, অ্যাড্রেস কি, ডিগ্রি কি, ফোন নাম্বার কি, এখানে হচ্ছে তোমার লিঙ্গ কি, হ্যাঁ, ডেট অফ বার্থ কি, তো এই সব ইনফরমেশন থাকে কিন্তু কি একটা এমপ্লয়ি ডেটাবেস। তো তোমরা বুঝতেই পারতেছো একটা ডেটাবেসে এতগুলো যেহেতু হচ্ছে আমার ডেটা থাকে, এই কারণে ওদের ম্যানেজ করার জন্য আমার আসলে সফটওয়্যার দরকার হয়, হাতে হাতে কিন্তু তুমি কিছুই করতে পারতা না, বুঝতে পারছো? আচ্ছা এছাড়াও স্যার হচ্ছে যে ওই যে আমার যে তোমার ওটারে কি বলে, এই দেখো কাস্টমার অর্ডার ডেটাবেসটা কিরকম হবে, কাস্টমার অর্ডার ডেটাবেসটা হচ্ছে স্যার এই যে দেখো এরকম হবে, ঠিক আছে?
কাস্টমার অর্ডার ডেটাবেস। তো এই যে আমি হচ্ছে এখানে ডিটেইলস এ দেখাইলাম না, জাস্ট তোমাকে বলে দিলাম। তার কারণ ডিটেইলস এ কেন গেলাম না ভাই বলো তো? ডিটেইলস এ গেলাম না তার কারণ হচ্ছে এটা আমার এইচএসসি এর জন্য দরকার নাই, এটা আমার এইচএসসি পরীক্ষায় লাগবে না। ঠিক আছে, এই জিনিসগুলো লাগবে না, এই টপিকটা লাগবে না আর কি, অন্য টপিক গুলো লাগবে। যে টপিক গুলো লাগবে ওগুলো ডিটেইলসে যাবো, যে টপিক গুলো লাগবে না ওগুলো জাস্ট তোমাদের দেখাই দিব। আচ্ছা যে এরকম হইতে পারে, কাস্টমার অর্ডার ডেটাবেসটা হচ্ছে এরকম হইতে পারে, নাম, অ্যাড্রেস, ঠিক আছে। ঠিক আছে না, এই হলো কাহিনী আর কি, বুঝতে পারছো? এই ওয়েবসাইট ভিজিট করে, লিস্ট করে, আইটেম দেখে, হ্যাঁ, এই হলো কাহিনী আর কি। তো এই যে এরকম হচ্ছে একটা হবে, একটা কাস্টমার অর্ডার ডেটাবেসটা হচ্ছে তোমার কাজ করবে। আচ্ছা, তো গেল এইটুকু। এরপর সরকারি প্রতিষ্ঠানে আমার ডেটাবেসটা আসলে কিরকম ব্যবহার করা হয়, কতটুক ব্যবহার করা হয়, হ্যাঁ, ওটাই হচ্ছে আমি হচ্ছে এখানে ধরো যে তোমার বিস্তারিত দিয়ে দেওয়া আছে, জাস্ট একবার রিডিং পড়বা, রিডিং পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা গ্রেট। এবং স্যার দেখো আরো কিছু ব্যবহার বাকি আছে, সেটা কি? ওই যে আমাদের কি কি সুবিধা পাবো অনলাইন ডেটাবেস ইউজ করলে, কি কি সুবিধা পাওয়া যাবে? যেমন ধরো এই যে তোমার আয়কর নিবন্ধন, রিটার্ন জমা দেওয়া, পাসপোর্টের জন্য আবেদন করা। আমি পাসপোর্টের আবেদন করি নাই, করবো আর কি কয়েকদিন পর ইনশাল্লাহ। হ্যাঁ, এরপর ধরো যে বিভিন্ন ধরনের সেবা পাওয়া যাচ্ছে, পাবলিক পরীক্ষার ফলাফল জানা যাচ্ছে আমার ডেটাবেস ইউজ করার কারণে। ঠিক আছে, এই সব সুবিধাগুলো কিন্তু আমরা এই ডেটাবেস ইউজ করে পাইতে পারি। বুঝতে পারছো? এই হচ্ছে আমার সুবিধাগুলো আর কি। হ্যাঁ, তো এইটুকু গেল, এইটুকু আশা করি বুঝা গেছে। এইটুকু জাস্ট হচ্ছে স্যার তুমি একটু হালকা রিভিশন দিয়ে নিবা। হ্যাঁ, এখানে আর তেমন জটিল কিছু নাই। হ্যাঁ, বুঝতে পারছো না? আচ্ছা গ্রেট। এরপরে হচ্ছে স্যার আমাদের হচ্ছে লাস্ট যে টপিকটা চ্যাপ্টারের, সেইটা হলো তোমার ডাটা সিকিউরিটি। ডাটা সিকিউরিটি মানে কি? ডাটা সিকিউরিটি মানে হলো যেমন ধরো যে আমি ধরো যে একটা গোপন কোড পাঠাইতে চাই। হ্যাঁ, ধরো যে আমি একটা পারমাণবিক মিসাইল বানাইছি, ওই মিসাইল একটা কোড বানাইতে চাই। এখন তুমি যে একটা মিসাইল বানাইছো, এখন হচ্ছে আশেপাশের অনেক গোয়েন্দা সংস্থা তো তোমার উপর নজর রাখতেছে, তাই না? তো ওরা তো তোমার কোডটা শুনতে যাবে, জানতে চাবে। তো এখন তুমি কি করবো আর কি, কোডটা পাঠাবা কিন্তু নর্মাল ভাবে না, অ্যাব নর্মাল ভাবে। ঠিক আছে, যেমন ধরো আমি তোমাকে বলি একটা কোড, হ্যাঁ, কি কোড বলবো, কি কোড বলবো, আহ আমি নিশ্চিত, ধরো এই যে বি A B C D E F G H I J K, হ্যাঁ, তো এই যে একটা ওয়ার্ড লিখলাম, এতক্ষণ টাইম লাগলো কেন? তার কারণ হলো এই যে আমি মাথার মধ্যে একটা ওয়ার্ড কে অনেক চিন্তা করে ঘুরাই ফেলছি। ঠিক আছে, অনেক চিন্তা করে ঘুরাই ফেলছি। আর এই যে এখানে একটা ওয়ার্ড দেখলাম, হ্যাঁ, তো যারা যারা পড়াশোনা জানো তারা জানো এটা এটা কোনো মিনিং নাই, এই ওয়ার্ডটা কোনো মিনিং দেয় না। এখন আমি যদি তোমাকে বলি, তুমি কি করো, এই যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলোর আগের অ্যালফাবেটটা নাও। বি এর আগের অ্যালফাবেট কি? এ। কিউ এর আগের অ্যালফাবেট কি? পি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ, হ্যাঁ ঠিক আছে। এরপর হচ্ছে এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, হ্যাঁ। তো এম এর আগের ওয়ার্ডটা নাও, এম এর আগের ওয়ার্ডটা কি? এল। এফ এর আগের ওয়ার্ডটা কি? ই। এই দেখো অ্যাপেল। অ্যাপেল কিন্তু আবার একটা ওয়ার্ড বোঝায়, একটা শব্দ বোঝায়, একটা এক্সপ্রেশন বোঝায়। সো অ্যাকচুয়ালি ডাটা সিকিউরিটি হলো আমি ধরো কাউকে একটা সংকেত পাঠাতে চাই অ্যাপেল, বাট আমি সংকেতটা এভাবে না পাঠায় এভাবে পাঠাবো, যাতে কেউ যদি এটা দেখেও ও যাতে বুঝতে না পারে আসলে কি মিন করা হয়েছে এখানে। স্যার বুঝতে পারছো কি বলছে? ওকে, তো এটা হচ্ছে একটা পদ্ধতি যে কোন একটা লেটার হচ্ছে তুমি কি করবা, তারপরে তুমি নর্মাল একটা লেটার তুমি কি করবা, ওটার একটা অ্যালফাবেট ওপরে লিখবা, এ বদলে বি লিখবা, পি এর বদলে কিউ লিখবা, এল এর বদলে এম লিখবা, ই এর বদলে এফ লিখবা। তো অনেক ভাবে হইতে পারে, তুমি ধরো যে এর আগের ওয়ার্ডটাও লিখতে পারতা। তো এভাবে অনেক ভাবে হচ্ছে ডেটা এনক্রিপ্ট করা যায়, এটাকে বলা হয় ডেটা এনক্রিপশন। বুঝতে পারছো? ডেটা এনক্রিপশনে আসতেছে। ওকে, তো ডাটা সিকিউরিটি কি? ওই যে এনক্রিপশন। এনক্রিপশন মানে হলো কোনো তথ্যকে এমন ভাবে পরিবর্তন করা যাতে শুধুমাত্র অথরাইজড ব্যক্তি এর অর্থ উদ্ধার করতে পারে। যেমন ধরো আমি তোমাকে একটু আগে দিলাম, হ্যাঁ ঠিক আছে, এই যে এটা বি কিউ কিউ এম ই, তুমি কি এটা উদ্ধার করতে পারতা স্যার? হ্যাঁ,
আমি যদি তোমাকে বলে না দিতাম এটা অ্যাপল, তুমি কি জীবন উদ্ধার করতে পারতা? জীবনও কিন্তু উদ্ধার করতে পারতো না। সো এটাই হলো আমার কি, এটা এনক্রিপশন। এখন আমাদের অনলাইন জগতে এটা এনক্রিপশন একটা ফরজ কাজের মতো হয়ে গেছে। হ্যাঁ, আর ডিক্রিপশন মানে কি? ডিক্রিপশন মানে হলো ওই যে আমি তোমাদেরকে যে মেসেজ দিছিলাম ওই এনক্রিপ্টেড মেসেজ থেকে আসল অর্থটা উদ্ধার করাকে বলা হয় ডিক্রিপশন। ঠিক আছে, আচ্ছা। আর এই যে ক্রিপ্টোগ্রাফি, এটা কিন্তু খুবই জোস জিনিস। হ্যাঁ, ক্রিপ্টোগ্রাফি কি? এনক্রিপ্ট ও পরবর্তীতে ডিক্রিপ্ট করে গোপন ম্যাজিং এর প্রক্রিয়াকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। সকল গোয়েন্দারা ক্রিপ্টোগ্রাফি ইউজ করে। সকল গোয়েন্দা বাহিনী কি ইউজ করে? ক্রিপ্টোগ্রাফি ইউজ করে। তারা কি করে? যে কোনো একটা মেসেজ এনক্রিপ্ট করে দেন আসল সেন্ডারের কাছে পাঠার আগ পর্যন্ত এটা ডিক্রিপ্টই থাকে। হ্যাঁ, আচ্ছা। তো এটা আসলে এনক্রিপশন কিভাবে হয় না হয় ওটাই হচ্ছে আমরা এখন দেখবো স্যার, ভয় পাওয়ার কিছু নাই, ইজি জিনিস। হ্যাঁ, আচ্ছা। তো এখানে কতগুলো জিনিস আছে, ওই জিনিসগুলোকে জানতে হবে। সেটা হলো প্লেন টেক্সট। প্লেন টেক্সট কি? প্লেন টেক্সট হলো মেসেজ যা সাধারণ পাঠ্যযোগ্য লেখা আর কি। যেমন ধরো অ্যাপেল। অ্যাপেল তো তুমি জানো অ্যাপেল কি? হ্যাঁ, এটা তো আমি হচ্ছে যে কেউ পড়তে পারবে। ঠিক আছে, তো প্লেন টেক্সট কি? মেসেজ যা হচ্ছে মানে মানুষজন পড়তে পারে, যেমন ধরো অ্যাপেল, এটা মানুষজন পড়তে পারবে আর কি। হ্যাঁ, আচ্ছা। এরপর কি স্যার? এরপর হচ্ছে স্যার এই যে সাইফার টেক্সট। কি টেক্সট? সাইফার টেক্সট। সাইফার টেক্সট হলো ওই এনক্রিপ্ট করার পর মেসেজ যা সাধারণ তোমার ওটাকে কি বলে, যে পাঠক যোগ্য থাকে না বা পঠন যোগ্যতা থাকে না, তুমি যাই বলো আর কি। ঠিক আছে, মানে ধরো যে ওই যে আমি যেমন ধরো হচ্ছে তোমার কি লিখছিলাম, ওই যে আরেকবার নিয়ে আসি, যেমন ধরো এই যে BQQMF, এটা কিছু হইলো, এটা কোনো অর্থ আছে নাই, সেটা কি পঠনযোগ্য? এটা পঠনযোগ্য না। তো এই BQQMF এটা হলো সাইফার টেক্সট। আর এই যে অ্যাপেল, এটা হলো প্লেন টেক্সট। কি বুঝতে পারছো? আচ্ছা, গ্রেট। এরপর স্যার এই যে আমার এনক্রিপশন অ্যালগোরিদম, মানে যেই কার্যপ্রণালীর মাধ্যমে মেসেজকে এনক্রিপ্ট করা হয়েছে ওটাকে বলা হয়েছে এনক্রিপশন অ্যালগোরিদম। মানে তুমি কি সবসময় যে কোনো একটা হচ্ছে যে অ্যালফাবেটের আগেরটা বা পরেরটা দিয়ে এনক্রিপ্ট করবা, তাদের সবাই ধরে ফেলাবে? তো অনেক পদ্ধতি আছে, অনেক অনেক অনেক। সো এই পদ্ধতি, এই অ্যালগোরিদম গুলাকে আমরা কি বলি? এগুলাকে স্যার হচ্ছে আমরা বলে থাকি এনক্রিপশন অ্যালগোরিদম। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এরপর কি আছে? কি 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 জিনিস? তোমার যাকে ব্যবহার করে অ্যালগোরিদম মেসেজ ডিক্রিপ্ট করে। এই কি মূলত একটি গোপন কোড, মানে ওই যে আমি বলে দিব যে আমি হচ্ছে তোমাকে যেই হচ্ছে ওয়ার্ডটা পাঠাইছি, তুমি সব অ্যালফাবেট গুলোকে একটা আগে নাও বা একটা পরে নাও, বা পাঁচটা আগে নাও, পাঁচটা পরে নাও, 10টা আগে নাও, 10টা পরে নাও। ঠিক আছে, এইটা বলে দিব। মানে তুমি ওই এনক্রিপ্ট কে কিভাবে ডিক্রিপ্ট করবা, বা সাইফার টেক্সট মানে যে লেখাটা পড়া যাচ্ছে না ওই লেখাটাকে কিভাবে প্লেন টেক্সট করবা, ওইটা কিভাবে করবা, ওই যে ওইটা বলে দেওয়াটাই হচ্ছে কি আবার কি, এটা বলে দেওয়াটাকে কি, এটা হচ্ছে গোপন থাকে। কারণ এটা যদি মানুষ জাইনে যায় তাহলে তো আর লাভ নাই। যেমন ধরো তুমি তোমার সিন্ধুকে হচ্ছে চাবি দিয়ে রাখো যাতে চোর চুরি করতে না পারে। এখন তুমি যদি তোমার চাবিটা সবাই দিয়ে যাও তাহলে কি, তোমার তাহলে কি আর কিছু থাকলো? তাহলে তো ইজিলি চোর চুরি করতে পারবে। সো এটা তোমাকে তো গোপন থাকতে হবে। তোমার বাসার চাবি যেমন চোরের কাছে গেলে সমস্যা, তোমার এই যে কি থাকবে, তোমার হচ্ছে গোপন কি, এই গোপন কি অপোজিট পার্টি পাই গেল, সেই সেম সমস্যা। ঠিক আছে, আচ্ছা। তো আমরা কি নিয়ে হচ্ছে আর একটু বিস্তারিত বলি আর কি। হ্যাঁ, তোমার ওই যে কি বলছে, কি তোমার হচ্ছে যে যে তোমার হচ্ছে এই যে যেই অ্যালগরিদম ব্যবহার করছে ডিক্রিপ্ট করা হয়েছে, এটা হচ্ছে আমার একটা গোপন কোড, এটা কাউকে দেওয়া যাবে না। হ্যাঁ, তো এই যে সিক্রেট কি এনক্রিপশনের সময় তোমার হচ্ছে কি করতে হবে, খেয়াল রাখো। তোমার এই যে একটা সিক্রেট কি থাকে যাকে আমরা ব্যবহার করব, এবং যেটা হচ্ছে আমার কে জানবে, ধরো যে যে পাঠাচ্ছে সে জানবে, এবং যে হচ্ছে ওই গোপন তথ্যটা রিসিভ করতেছে সে জানবে, এই দুজন বাদে আর কেউ জানবে না। হ্যাঁ, তোমার এই যে আরেকটা জিনিস কি, উভয় প্রান্তে এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করা হয়। এটার মানে বুঝাইছে হচ্ছে যে ধরো তোমার আমি যখন ধরো আমি একটা তথ্য জানি, আমি যখন পাঠাবো ওটাকে কি করব, ওটাকে হচ্ছে সাইফার টেক্সট করে পাঠাবো যাতে কেউ পড়তে না পারে। দেন আমি যার কাছে পাঠাইতে চাই তার কাছে সাইফার টেক্সটটাই যাবে। দেন সে কি করবে, এই স্পেশাল কিটা ইউজ করে সাইফার টেক্সটকে প্লেন টেক্সট বানিয়ে নিবে যেটা পড়ার যোগ্য। ঠিক আছে, আচ্ছা। তো এইটুক হলো গেল। আর এরপরে আমার দুই ধরনের এনক্রিপশন আছে আর কি। হ্যাঁ, একটা হলো পাবলিক কি এনক্রিপশন এবং আরেকটা হলো প্রাইভেট কি এনক্রিপশন। সো এগুলো কিছুই না। প্রাইভেট কি এনক্রিপশন মানে কি, সেটা হলো প্রেরক প্রাপক উভয়ের কাছেই একটি করে পাবলিক কি
থাকে আর কি, এটি করে কি থাকে, একটা করে পাবলিক কি থাকে। আর হচ্ছে তোমার এই যে আমাদের হচ্ছে তুমি দেখবা ওই পাবলিক কি আর হচ্ছে প্রাইভেট কি মধ্যে পার্থক্য আছে। পাবলিক কি হলো তোমার সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে, তোমার কি এনক্রিপশনটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত থাকে পাবলিক কিতে। আর হচ্ছে তোমার প্রাইভেট কিতে যেটা হয়, তোমার ডেটা ডিক্রিপ্ট করার পরে সেটা ব্যক্তিগতভাবে সংরক্ষণ করা হয়, ঠিক আছে। সো এই যে আমার হচ্ছে যে পাবলিক কি প্রাইভেট কি জাস্ট জানলে হবে, পাবলিক কি সবার জন্য উন্মুক্ত, প্রাইভেট কি হচ্ছে সবার কাছে থাকে না, একজন ব্যক্তি মালিকানাধীনের কাছেই থাকে। হ্যাঁ, এরপর স্যার এই যে এখানে অনেকগুলো এনক্রিপশন পদ্ধতি দেওয়া আছে আর কি। হ্যাঁ, অনেকগুলো এনক্রিপশন পদ্ধতি দেওয়া আছে, যেমন এই যে আমার প্লেন টেক্সট ছিল, সিক্রেট কি ইউজ করে কি করলো, এনক্রিপ্ট করে ফেললো, এনক্রিপ্ট করার পর কি হয়েছে, সাইফার টেক্সট হয়ে গেছে। দেন হচ্ছে এটা কি হইলো, ওটা ধরো আমার যার কাছে যাবে সে কি করলো, ওই কি দিয়ে ডিক্রিপ্ট করে ফেললো। এই বুঝতে পারছো, এই যে আমি যখন কাউকে পাঠাবো তখন কি করব, ওই কি দিয়ে এনক্রিপ্ট করে দিব, দেন যার কাছে যাওয়ার সে কি করবে, ওই কিটা দিয়ে ডিক্রিপ্ট করে ফেলবে। স্যার বুঝা গেছে? আচ্ছা, গ্রেট, ভেরি গুড। এছাড়াও স্যার আর অনেক কিছু আছে, এই যে তোমার ওটারে কি বলে, এটা হচ্ছে একটা বুঝে তোমাকে যেটা বললাম পাবলিক আর প্রাইভেট। হ্যাঁ, পাবলিক সবাই জানবে কিটা, প্রাইভেটে হচ্ছে সবাই জানবে না। ওকে, আচ্ছা। তো এই যে যেমন ধরো স্যার ওই যে তোমাকে হচ্ছে এখানে আমি একটা ছোট উদাহরণ দিয়ে দেখাইছি যে পাবলিক কি এনক্রিপশনটা কিরকম হবে। হ্যাঁ, ওকে। এরপর স্যার এই দেখো এখানে দেখানো হচ্ছে কিভাবে প্রাইভেট কি এর কাজ যেভাবে হবে আর কি। এটা স্যার হচ্ছে জাস্ট নর্মাল দেখানো, এটা আসলে বোঝাবুঝির কোনো দরকার নাই, বা হচ্ছে প্রাইভেট কি পাবলিক কি এর ডিটেইলসে যাওয়ারও দরকার নাই। হ্যাঁ, তোকে বললাম তো এনক্রিপশন হচ্ছে খুবই হচ্ছে যে ডিটেইলড একটা জিনিস, এবং এনক্রিপশন প্রসেস এত এত প্রসেস আছে, আমি তোমাকে বলবো একটু পরে। হ্যাঁ, তো এগুলো নিয়ে অনেক পড়াশোনা করতে হবে তোমাকে, তুমি জাস্ট জেনে রাখো আর কি এনক্রিপ্টটা কি, তোমার এখানে এনক্রিপশন কি, এনক্রিপশন কি কি জিনিস, সাইফার টেক্সট কি, প্লেন টেক্সট কি, তাইলেই হবে। এগুলো নিয়ে হচ্ছে তোমার মাথা ঘামা দরকার নেই, জাস্ট তোমাকে বোঝার জন্য দিলাম আর কি, না তুমি চোখের সামনে দেখলে আচ্ছা এনক্রিপশন তাহলে এভাবে এভাবে হয়, এই তো, আর কিছু না, খালি দেখে একটা মজা নিলে আর কি। আর কি তোমাকে একটা মজা দিলাম আর কি, এটা আইসিটির মজা দিলাম তোমাকে। হ্যাঁ, বাট পরে পেন নেওয়া লাগবে না, জাস্ট মজাটা নাও। অনেকগুলো এনক্রিপশন মেথড আছে, আগে হচ্ছে সিজার কোড ইউজ করা হইতো, দেন ডিএস ইউজ করা হইতো, ঠিক আছে। এখন মডার্ন সময়ে আবার অনেক কিছু আছে এখানে উল্টে, মডার্ন সময়ে হচ্ছে আমরা এগুলো ইউজ করি, এইএস অথবা আরএসএ, এগুলো জাস্ট নর্মাল জিনিসপত্র, এগুলো তুমি ম্যাক্সিমাম বইয়ে খুঁজেও পাবো না, খালি যদি পরীক্ষায় এমসিকিউ তে দিতে পারে নামগুলো একটু মনে রাখি আর কি। হ্যাঁ, বাট আমি কখনো কোথাও দেখিনি এই জিনিসগুলা পরীক্ষাতে দিতে, সাধারণত দেয় না। হ্যাঁ, আচ্ছা, এই যেমন দেখো সিজার কোডের একটা উদাহরণ দিয়ে দেওয়া আছে এখানে, সিজার কোড কিভাবে কাজ করে, ঠিক আছে। এখানে উদাহরণ দিতে আছে ছোট করে যে সিজার কোড কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, কয়েকটা দেখবা যে একটা একটা অ্যালফাবেটের পর গেছে, পরের গুলো দেখবা যে আবার একটু অন্যরকম হয়ে গেছে, এরকম সিজার কোডের ব্যাপার স্যাপার আছে। তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ দিবা যে হচ্ছে সিজার কোড কিভাবে কাজ করে, তখন হচ্ছে একটু ডিটেলস জানতে পারবো সিজার কোডের। সেটা তো আমাদের দেখবো যে বইয়েই নাই, এগুলো হচ্ছে আনা হয়েছে জাস্ট তোমাদেরকে মজা দেওয়ার জন্য, দেখবা মজা নিবা, বাট ব্রেইনের প্রেশার নেওয়ার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, গ্রেট। সো এই হলো কাহিনী। এছাড়াও অনলাইন এক্সাম্পল তুমি দেখতে পারো, দেখো তোমার জন্য লিঙ্কও দিয়ে দেওয়া আছে ভাই, এত আরাম তোমার কেউ দিবে? হ্যাঁ, আমি তোমাকে খুঁজতে বলতেছি, সাথে তোমাকে লিঙ্কও দিয়ে দিচ্ছি। তো তোমার হচ্ছে এর সম্পর্কে বিস্তারিত পিএইচডি জানার থাকলে শুধুমাত্র এই লিঙ্কে যাওয়া, খেলা শেষ, ঠিক আছে। আচ্ছা, আর এখন এই যে হচ্ছে আমরা ডেটাবেস যে ইউজ করি, ডেটাবেস ইউজ করার সুবিধা কি, আমি তো সাধারণ ফাইল ইউজ করলেও পারতাম। দেখো স্যার আসলে কেন ডেটাবেসটা ইউজ করা দরকার। হ্যাঁ, সাধারণ ফাইলের সমস্যা কি, তোমার ডেটার অসঙ্গতি দেখা যায়, ডেটা শেয়ারিং করা ঝামেলা, তোমার নিরাপত্তা ভালো হয় না। হ্যাঁ, এরপর হচ্ছে যে তোমার দ্রুত অ্যানালাইসিস করা ঝামেলা, এই সকল অনেক সমস্যা আছে, মানে তোমার সহজ কথায় সাধারণ ফাইলে গুছিয়ে রাখার সমস্যা আর নিরাপত্তার সমস্যা। আর আমার ডেটাবেসে খুব ইজিলি গুছিয়ে রাখা যায়, খুব ইজিলি পাওয়া যায়, এবং সেটা খুব নিরাপদ আর কি, বুঝতে পারছো? তো এই দ্যাটস ইট। থ্যাংকস ফর লার্নিং। আমাদের সাথে থাকার জন্য স্যার তোমাদেরকে ধন্যবাদ। আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা পড়ালাম, এবং এই চ্যাপ্টারে স্যার হচ্ছে আমি তো আমার শেয়ারটাই দেওয়ার চেষ্টা করছি। এবং তোমরা যদি কোথাও কিছু বুঝে না থাকো তাহলে হচ্ছে এখানে কমেন্ট করবা, কমেন্ট করলেই হচ্ছে আমি তোমাদের এটা রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আর যদি হচ্ছে তোমাদের ওটারে কি বলে যে যদি কোথাও কিছু বুঝতে প্রবলেম থাকে তোমাদের, হ্যাঁ, যে একদমই বুঝতেছো না, খুব বেশি প্রবলেম আছে, তাহলে হচ্ছে তোমাদের যদি হচ্ছে পড়াশোনার বিষয়ের কোনো দরকার হয় তাহলে তুমি হোয়াটসঅ্যাপে নক করতে পারো। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। সো এখানে আমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আর কি তোমরা আমাকে, ঠিক আছে, যে ভাইয়া এখানে আছে কিভাবে এই জিনিসটা হলো, কিভাবে এই জিনিসটা হলো। হ্যাঁ, তো এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা হচ্ছে যে আমাকে তোমরা ফেসবুকেও নক করতে পারো, www.facebook.com/.
স্ল্যাশ সাইম ডট ভাই ডট 77 এটা হচ্ছে লিঙ্ক আর কি। হ্যাঁ, তো এখানে হচ্ছে তোমরা আমাকে করতে পারো। তোমাকে স্যার বললাম একটু হয়তো আনসার দিতে লেট হইতে পারে, তার কারণ সারাদিন ব্যবস্থা কি, তো হচ্ছে যে তুমি হচ্ছে এখন তোমার কোয়েশ্চেন করে রেখে এবং এটা বলে যে ভাইয়া আমি হচ্ছে আপনার 10 মিনিট স্কুলের স্টুডেন্ট, দেন হচ্ছে আমি তোমাকে রিপ্লাই দিব আর কি। হ্যাঁ, আসলে অনেক জায়গায় পড়াই তো, কে কোন জায়গায় স্টুডেন্ট জানা লাগে আর কি। হ্যাঁ, তো যাক, তো স্যার তাহলে আজকে এ পর্যন্তই। তো হচ্ছে যে আমাদের আজকে লেকচারের মাধ্যমেই তো হচ্ছে আমাদের আইসিটি জার্নিটা শেষ হইলো। তো ইট ওয়াজ এ গ্রেট জার্নি ফর মি। ঠিক আছে স্যার, আমি স্যার তোমাদের জন্য আমার বেস্ট হচ্ছে যে ডেডিকেশনটাই দিছি। অনেকদিন ধরে স্লাইড গুলো বানানো হয়েছে, হ্যাঁ, এবং হচ্ছে রেকর্ড গুলো করতেও হচ্ছে অনেক কষ্ট হয়েছে আমাদের তোমাদের জন্য। কষ্ট করে নিজেদের শেয়ারে দেওয়ার চেষ্টা করছি, যাই না কতটুকু দিতে পারছি, বাট আমাদের নিজেদের বেস্ট এফোর্টটাই দিছি তোমাদের জন্য, ঠিক আছে। এবং মাঝখানে কিন্তু তোমার দেখো একটু মজা করছি, মজাগুলো কিন্তু করছি জাস্ট যাতে তোমার রেকর্ড দেখে বোর ফিল না করো, তার জন্য কোনো কিছু কিন্তু সিরিয়াসলি বলি নাই। হ্যাঁ, কেউ কেউ যদি কষ্ট পেয়ে থাকো তার কাছে হচ্ছে আমি একটু আগেই ক্ষমা চাচ্ছি, ঠিক আছে। আমি চাই না কারোর মধ্যে আমাদের মধ্যে হচ্ছে মনোমালিন্য থাক, শিক্ষক ছাত্র সম্পর্ক সুন্দর থাক, ঠিক আছে। তো তাহলে আজকে এ পর্যন্তই, তোদের সাথে দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ততদিন মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।